লম্ববৃত্তাকার চোঙে কষে দেখি আটের আজকে 8 দাগে থেকে শুরু করব। তো বলা হয়েছে যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট, তাহলে পাম্প সেটটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা একটু লিখে নিই। যে পাম্প সেটটির পাইপের মুখের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হচ্ছে আমার তাহলে 2 দিয়ে ভাগ হবে, 14 কে 2 দিয়ে ভাগ করলে হয় 7 সেন্টিমিটার। এইখানে একটা কথা বলবো, তারপরে আমি পড়িনি, বাকিটা পড়ছি। বলছে মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। তো এখানে এই যে 2500 মিটার, তার মানে এতটা দৈর্ঘ্যের জল ও বের করতে পারে। সুতরাং আমাদের ওই যে কতটা দৈর্ঘ্যের জল বের করতে পারে সেটাকে আমরা ওই উচ্চতা হিসাবে ধরে নিয়ে আমরা আয়তন বের করব। আর এখানে দেখো লাস্টে একটা সম্পর্ক দেওয়া রয়েছে, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। সুতরাং আমি এই যে মুখের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বের করেছি, এটাকে আমি ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে 0.7 ডেসিমিটার। আচ্ছা, এবারে লিখবো পাম্প সেটটি মিনিটে জলসেচ করে, সেইটাকে আমি এইচ ধরে নিচ্ছি, এটা সমান হচ্ছে 2500 মিটার। একে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে আরেকটা শূন্য বেড়ে যাবে, 10 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে, তাহলে 25,000 ডেসিমিটার। তো এই যে মিনিটে কতটা জল বাইরে বের করে দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য ধরে আমরা আয়তন বের করব। তাহলে লিখবো অতএব পাম্প সেটটি মিনিটে জলসেচ, এখানে লিখবো পাম্প সেটটি মিনিটে যতটা আয়তনের জলসেচ করে তা হলো পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। তো এখানে পাইয়ের জায়গায় আমরা 22/7 বসাবো, আর স্কয়ার মানে হচ্ছে 0.7 হোল স্কয়ার, এইচ মানে আমার 25,000 ঘন ডেসিমিটার। তাহলে এইখানে দাঁড়াবে 22/7 গুণ 0.7 দুখানা, আমি মনে করো দশমিক তুলে দেওয়ার জন্য নিচে একটা করে 10 লিখবো, আর এইখানে থাকবে 25,000। আমি যদি 10 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে প্রথমে হবে 2500, আবার 10 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 250, আর এইখানে একটা 7 আর এই নিচের 7টা কেটে যাবে, তাহলে উপরে থাকছে আমার 22 গুণ 7 গুণ 250 ঘন ডেসিমিটার। তো এই করে একটু গুণ করে দেখি কত কি হচ্ছে। তাহলে একটা 7 কেটে গেছে, তাহলে আমার রয়েছে 22 আর একটা 7, আর রয়েছে 250, গুণ করলে হচ্ছে 38,500 ঘন ডেসিমিটার, 38,500 ঘন ডেসিমিটার। তো এটাকে আমরা যদি লিটারে নিয়ে যেতে চাই তাহলে 38,500 লিটার। তো এখানে আমাদের প্রশ্ন করেছে যে পাম্প সেটটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে পারবে। তো এটা তো 1 মিনিটে, তাহলে 1 ঘন্টায় লিখবো। আচ্ছা, এখানে একটু লিখে নেবো যে যেহেতু 1 ঘন ডেসিমিটার, এটা ওরা দিয়ে দিয়েছিল,
সমান 1 লিটার আমরা এটা ব্যবহার করেছি। আরো এখানে আরো একটু যদি লিখে দিই যে পাই সমান 22/7 বসানো হয়েছে, দিলে ভালো হয়। তাহলে লিখবো অতএব পাম্প সেটটি, দেখো 1 মিনিটে 38,500 লিটার জলও সেচ করতে পারে। তাহলে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কত, 60 মিনিটে সেচ করে কতটা না 38,500, এর সাথে আবার 60 দিয়ে গুণ হবে এত লিটার। এখন ওরা বলেছে যে কিলো লিটার, দেখো আমার লিটার থেকে যদি কিলো লিটারে নিয়ে যেতে চাই তাহলে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, সমান 38,500 গুণ 60, নিচে হবে আমার 1000 এত কিলো লিটার। এবার কাটাকাটি করতে হবে, মনে করো 10 দিয়ে কাটছি, তাহলে 10 × 6 = 60, এটা হবে 100, 100 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 385। তো এবার 385 কে 6 দিয়ে গুণ করে দিতে হবে, করলে আমরা পাবো 2310। তাহলে পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জলসেচ করতে পারে। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন বলেছে 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি গ্যাস জার রয়েছে যার ব্যাস 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেন্টিমিটার। তো এই গ্যাস জারে বলা হয়েছে যে কিছু জল রয়েছে, বলছে ওই জলে যদি 5.6, এখানে এককটা পড়েনি, সেন্টিমিটার হবে, সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের এবং 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ যদি ডোবানো হয় তবে ওই জলতল কতটুকু উপরে উঠবে। এবার আমি একটা কথা বলবো, আমি বলছি এতে কত হাইটে জল আছে আমার জানার দরকার নেই। আমি এতে যদি একটা লোহার লম্ববৃত্তাকার একটা লোহার দণ্ড, যদি নিরেট লোহার দণ্ড যদি এতে ফেলে দিই তাহলে জলতল যতটুকু ওপরে উঠবে, আমি মনে করছি জলতল এখান থেকে এইটুকু ওপরে উঠছে, যতটুকু ওপরে উঠবে, যদি এটা ফেলার পর জলতল যতটুকু ওপরে উঠবে সেই জলের যা আয়তন হবে এই লোহার দণ্ডটির আয়তন তাই হবে। জলতল আবারও বলি যে এটা ডোবানোর পরে জলতল যতটুকু উপরে উঠবে তার আয়তন, তাহলে জলতল আমি মনে করেছি যে এতটুকু জলতল উপরে উঠেছে, তাহলে তার আয়তন কি হবে πr²h, এইটুকু আমার হচ্ছে h হবে তখন, তাহলে πr²h, এর আয়তন যা হবে লোহার দণ্ডের আয়তনের সঙ্গে একই হবে। এইটা আমি যদি করে দিই তাহলে এখান থেকে আমরা h এর মান পেয়ে যাব। তাহলে লিখি যে গ্যাস জারের মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য, গ্যাস জারের ব্যাসার্ধের দৈর্ঘ্য, গ্যাস জারের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ছোট হাতের r ধরছি, এটা সমান তাহলে 7/2। আচ্ছা এখানে সবকটা একক একই আছে কি একটু দেখে নি, হ্যাঁ সবকটা একই আছে, তাহলে 7/2 সেন্টিমিটার, এটা গ্যাস জারের মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে লিখব মনে করি জলতল h সেন্টিমিটার উপরে উঠবে। আমি আরো একবার বলছি, যতটুকু জল উপরে উঠবে ততটুকু জলের আয়তন যা হবে এই লোহার দণ্ডটির আয়তন তাই হবে, তার কারণ এই লোহার দণ্ডটি জলে ডোবানোর ফলে ওইটুকু জলতল উপরে উঠেছে। সুতরাং লিখব অতএব যতটুকু জল জলতল উপরে উঠবে তার আয়তন, তার আয়তন কি হবে, তার আয়তন হচ্ছে πr²h
ঘন সেন্টিমিটার। তো এখানে পাই এর মান আমি বসাচ্ছি না, আমি মনে করো আর এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে পাবো পাই, এটা হচ্ছে 49/4, এগুলো ডট আছে মানে গুণ। আচ্ছা, তাহলে এত। এইবার লিখছি এইবার আমাদের লোহার দণ্ডটির লিখবো, লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার দণ্ডটির আয়তন। এখন লোহার টুকরোটির আয়তন, সরি তার ব্যাসার্ধ দেয়া আছে কি দেখে নিই, নাহলে ব্যাসার্ধ বের করতে হবে। দৈর্ঘ্যের ব্যাস আছে, সুতরাং আমি ডাইরেক্ট আয়তন না লিখে টুকরোটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি মনে করছি এটা R1 সমান হচ্ছে আমার 5.6/2 এত সেন্টিমিটার, তার মানে হচ্ছে 2.8 সেন্টিমিটার। লোহার টুকরোটির দৈর্ঘ্য মানেই হচ্ছে আমাদের উচ্চতা, এটা আমি H1 ধরলাম, এটা হচ্ছে আমার বলে দিয়েছে 5 সেন্টিমিটার লম্বা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব লোহার টুকরোটির আয়তন কি হবে, পাই R1 স্কয়ার H1 ঘন সেন্টিমিটার। আমি পাই এর মান বসাবো না, কারণ আমি ওইটা সমান এইটা যখন করে দেবো তখন দুদিক থেকে পাই বাদ চলে যাবে। তাহলে এটা হচ্ছে 2.8 এর হোল স্কয়ার, এটা 5 ঘন ডেসিমিটার। তাহলে পাই 2.8 গুণ 5 ঘন ডেসিমিটার ঘন সেন্টিমিটার। তাহলে লিখবো শর্তানুসারে এই দুটো আয়তন একই হবে। তাহলে আমার প্রথম আয়তন কত ছিল, পাই ইন্টু 49/4 ইন্টু H, আর এটা হচ্ছে পাই ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। তো এইখানে থেকে দেখো দুদিক থেকে পাই বাদ চলে যাবে, তাহলে H সমান 2.8 গুণ 2.8 গুণ 5, আর নিচে হচ্ছে 49 আসবে, আর উপরে চলে যাবে 4। তাহলে এবার কাটাকাটি করতে হবে, 7 7 49, আর এটা হচ্ছে 0.4, 7 দিয়ে কাটলে এটাও হবে আমার 0.4। তাহলে গুণ করতে হবে 5 4 20 দিয়ে গুণ করব 0.4 আর 0.4, তাহলে আমার হচ্ছে 3.2। তাহলে লিখবো অতএব জলতল কতটুকু উপরে উঠবে এটাই জিজ্ঞেস করা হয়েছিল। অতএব জলতল 3.2 সেন্টিমিটার 3.2 সেমি উপরে উঠবে। হয়ে গেল। এর পরের কোশ্চেন, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। বলেছে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত। আমি ধরে নিচ্ছি, মনে করি স্তম্ভটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি R মিটার এবং উচ্চতা H মিটার। তাহলে এখানে শর্তানুসারে দেখো এখানে বলা হয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই RH। আচ্ছা, আর 2 লাইন লিখলেও হতো, যে তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, আমি মনে করি আরো 2 লাইন বেশি লিখছি যে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল
সমান 2 পাই আর এইচ বর্গ মিটার। এখানে লিখবো শর্তানুসারে 2 পাই আর এইচ এটা সমান 264। এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। যদি মনে করি আমি এইখান থেকে মনে করো পাই আর এইচ এটা সমান 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হবে 132। এটা মনে করো 1 নম্বর দাগ দিলাম। এবার লিখবো আবার আমাদের এই স্তম্ভটির আয়তন। আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। তাহলে লিখবো শর্তানুসারে পাই আর স্কয়ার এইচ এটা সমান হচ্ছে 924। এটাকে আমি 2 নম্বর দাগ দিলাম। খেয়াল করো, আমি যদি এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে আমার আর এর মান বেরিয়ে যাবে। লিখবো এখন 2/1 করে পাই। তাহলে আমরা যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে পাবো পাই আর এইচ এটা সমান 924, একে ভাগ করব 132 দিয়ে। তাহলে খেয়াল করো, আমার উপর নিচে পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, আর আর স্কয়ারকে আর দিয়ে ভাগ করলে শুধুমাত্র আর পড়ে থাকবে। আর এইখানে আমার কাটাকাটি করতে হবে। মনে করো আমি 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 3 12, 4 1 4, 4 3 12, 1 12, 4 3 12। এবার যদি 3 দিয়ে কাটি, 3 11 33, এটা হবে 3 7 21, 3 7 21, হ্যাঁ আবার 3 7 21, 11 দিয়ে যদি কাটি 7 11 77। তাহলে আর সমান পেলাম 7। দেখো আমার ব্যাস বের করতে বলেছে, আবার উচ্চতাও বের করতে বলেছে। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি। লিখবো অতএব স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2r সমান 2 গুণ 7 সমান 14 মিটার। একটা উত্তর তো পেয়েই গেলাম। এইবার আমার দরকার এইচ এর মান। তাহলে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নম্বর, এখানে লিখি এখন 1 নম্বর সমীকরণে আর সমান 7 বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে? পাই আর এইচ এটা সমান 132। তাহলে এইখানে পাই এর মান তো জানি 22/7, আর এর মান 7 ইন্টু এইচ এটা সমান 132। এখানে লিখতে পারি যে পাই সমান 22/7, এটা বসানো হয়েছে। তাহলে খেয়াল করো এই 7 আর এই 7 কেটে যাবে, তাহলে 22 একবারে লিখে দিই। এইচ সমান 132/22, কাটাকাটি করব, কাটাকাটি করলে হবে 2 6 12, আবার 2 6 12, আর এটা 11, 6 11 66, তাহলে 6। তাহলে লিখবো অতএব স্তম্ভটির উচ্চতা হচ্ছে 6 মিটার। হয়ে গেল। এরপর 11 দাগ বলেছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। তাহলে আমি একটু ছবিটা যদি আঁকি, তাহলে আমার ছবিটা এরকম যে এরকম একটা লম্ব বৃত্তাকার ট্যাঙ্ক রয়েছে যাতে জলপূর্ণ আছে, যার উচ্চতা হচ্ছে 9 মিটার। এবার বলেছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে, মনে করো এখানে একটা পাইপ লাগানো রয়েছে, যে পাইপটার ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এই পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোচ্ছে। তার মানে হচ্ছে
ওই আমাদের এই যে জলটা বেরোচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 225 মিটার, তাহলে সেখান থেকে আমরা আয়তন বের করে ফেলতে পারবো। তো এখন তাহলে 36 মিনিটে বলেছে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায়, তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো আমি মনে করছি যে এই বড় ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আর মিটার, তাহলে লিখি মনে করি ট্যাঙ্কটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। আচ্ছা, উচ্চতা h সমান 9 মিটার, তাহলে লিখব অতএব ট্যাঙ্কটিতে জল আছে, তার মানে যে জল আছে তার আয়তন কি হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন মিটার। এখন যে পাইপ দিয়ে জলটা বেরোচ্ছে তাহলে ওই পাইপের ব্যাসার্ধ, তাহলে লিখবো এখন পাইপটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, একটু খেয়াল করো, আমার ট্যাঙ্কে যে জল আছে সেটা 36 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। তো তাহলে একটুখানি তাহলে আমার এই যে 36 মিনিটে যে জলটা বেরোচ্ছে তার যা আয়তন হবে ট্যাঙ্কটিতে যে জল আছে তার আয়তন একই হবে। আমি এখান থেকেই ট্যাঙ্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নেব। তাহলে পাইপটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি R1 ধরছি, সেটা সমান হচ্ছে আমার 6/2 সমান 3 সেন্টিমিটার। দেখে নাও, তার ব্যাসের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলে দেওয়া আছে, তাহলে পেয়ে গেলাম। এবার লিখব পাইপটি দিয়ে মিনিটে জল বের হয় এইচ সমান, আমি যে এর দৈর্ঘ্যটা এইচ ধরে নিচ্ছি 225 মিটার, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি দৈর্ঘ্যের, এত মিটার দৈর্ঘ্যের জল বের হয়। হলো, তাহলে লিখবো অতএব পাইপটি দিয়ে মিনিটে যে জল বের হয় তার আয়তন। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমার আগের গুলো সব মিটারে রয়েছে, আর এইখানে দেখো এই 3টা সেন্টিমিটারে থেকে গেছে, তাই এটাকে মিটারে করে নিতে হবে। তার মানে একে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করলে এটা মিটার হয়ে যাবে। তো তাহলে লিখব তার আয়তন হচ্ছে পাই R1 স্কোয়ার H1 ঘন মিটার। তো এখানে আমি পাইয়ের মান বসাবো না, R1 মানে হচ্ছে 3 এর নিচে 100 এর হোল স্কোয়ার ইন্টু H1 হচ্ছে 225 ঘন মিটার। তার মানে এখানে হচ্ছে পাই উপরে হচ্ছে 9, নিচে 1-এর পিঠে 4টা 0 ইন্টু 925 ঘন মিটার। একটু কাটাকাটি করে নিচ্ছি, যদি 25 দিয়ে কাটি তাহলে 9×5 225, আর এটা 25 দিয়ে কাটলে 4×5 100, এটা তার মানে আমার উপরে হচ্ছে 81 পাই, নিচে 400 এত ঘনমিটার। তাহলে লিখবো এটা 1 মিনিটে। এবার আমার 36 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়, তাহলে লিখবো অতএব পাইপটি দিয়ে 36 মিনিটে জল বের হয় কত আয়তনের? না 81 পাই বাই
400 গুণ 36 ঘন মিটার। এবার লিখব শর্তানুসারে আমার এই দুটো আয়তন একই হবে, আমি একটু আগেই বলে দিয়েছি। তাহলে শর্তানুসারে আমার প্রথম আয়তন কত আছে? প্রথম আয়তন আছে পাই আর স্কোয়ার ইন্টু 9। তাহলে এখানে লিখব পাই আর স্কোয়ার ইন্টু 9, এটা সমান এক্ষুনি বের করেছি 81 পাই নিচে 400 গুণ 36। তাহলে এইখানে থেকে দেখো দুই দিক থেকে পাই আউট হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার সমান উপরে 81 গুণ 36 আর নিচে আসবে 400 গুণ 9। এবার একটু কাটাকাটি করতে হবে, তো এটা দিয়ে কাটলে 4 9 36, যদি 4 দিয়ে কেটে দিই তাহলে এটা হবে 100। তাহলে আমি পাবো আর সমান, দেখো 81 বর্গমূল করলে আমার 9 আর 100 বর্গমূল করলে 10, তাহলে আর সমান হচ্ছে 9/10। তো আমাদের প্রশ্ন করেছিল যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে লিখব অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, খেয়াল করো আমার যেটা বেরিয়েছে তার সঙ্গে 2 দিয়ে গুণ হবে, তার মানে হচ্ছে 9/5 মিটার, বা তুমি যদি মনে করো না সেন্টিমিটারে করব তাহলে একে 100 দিয়ে গুণ করে দিতে পারো। তাহলে গুণ করলে হবে 5 20 100, তাহলে 180 সেন্টিমিটার হয়ে গেল। এরপর বলেছে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। তাহলে একটা লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ি রয়েছে, এরকম একটা কাঠের গুঁড়ি রয়েছে যার পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 440 বর্গ ডেসিমিটার। তো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন বলা আছে 1.5 কেজি। তার মানে আমি বুঝতেই পারছি যে আমাদের আয়তনটা বের করতে হবে, এবং গুঁড়িটির ওজন বলে দেয়া আছে 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত। তাহলে আমি এখানে ধরে নিই, মনে করি গুঁড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ডেসিমিটার এবং উচ্চতা h ডেসিমিটার, এ দুটো আমি ধরে নিলাম। খেয়াল করো এখানে বলে দিয়েছে তার বক্রতলের ক্ষেত্রফল, লিখব অতএব গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল, এটা সমান হচ্ছে 2 পাই আর h বর্গ ডেসিমিটার। খেয়াল করো লিখব অতএব 2 পাই আর h, এটা সমান তোমার বলে দিয়েছে 440। তাহলে এইখানে থেকে পাই আর h এটা সমান হচ্ছে 440/2 সমান হচ্ছে 220। এটাকে আমি 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো আবার গুঁড়িটির আয়তন সমান, দেখো পাই আর স্কোয়ার h ঘন ডেসিমিটার। ওরা বলে দিয়েছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি। তাহলে লিখবো অতএব গুঁড়িটির ওজন কত হবে, 1.5 কেজি দিয়ে জাস্ট এর সাথে গুণ করব, কারণ 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি, তাহলে এত ঘন ডেসিমিটার কাঠের ওজন হচ্ছে 1.5 কেজি দিয়ে গুণ করে দেবো। দেখো ওরা বলে দিয়েছে
কিন্তু 9.24 কুইন্টাল হবে। তাহলে শর্তানুসারে কি দাঁড়াবে, পাই আর স্কোয়ার এইচ গুণ 1.5, এটা সমান হচ্ছে 9.24। কুইন্টাল আছে, একে কেজিতে আনতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। পাশে এখানে লিখে দেবো যেহেতু 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে আমি কেজিতে এনেছি দুই দিকে সমান করার জন্য। তাহলে এখান থেকে আমার পাই আর স্কোয়ার এইচ সমান 9.24 গুণ 100, নিচে হচ্ছে 1.5। আমি যদি এই দশমিক তুলে দিই, নিচে একটা 100, এই দশমিক তুলে দিলে ওপরে 10, তো এই 100 কেটে যাবে। 5 2 10, 5 3 15, 3 দিয়ে কাটলে হবে 3 3 9, দেখো একটা শূন্য হবে কিন্তু, 3 8 24। তাহলে আমার উপরে থাকছে, আমি আরো এক লাইন লিখছি, 616 উপরে থাকছে। তাহলে পাই আর স্কোয়ার এইচ এটা সমান হচ্ছে 616। আমি এটাকে 2 নম্বর দাগ দিলাম। একটু আগে একটা অঙ্ক করছিলাম এই টাইপের, তো আমার এবার খুব সহজে বেরিয়ে আসবে 2/1 করে। তো 2 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে 1-এ দেখো তোমার আছে পাই আর এইচ, তুমি একটু দেখে নাও, আমি 1 নম্বর দাগ দিয়ে রেখেছি, পাই আর এইচ সমান 220। তাহলে এখানে 616, একে ভাগ দেব 220 দিয়ে। তো তাহলে আমার বাম দিকে দেখো কাটাকাটি হয়ে শুধুমাত্র আর পড়ে থাকবে, আর ডান দিকে কাটাকাটি করতে হবে। মনে করো 4 দিয়ে যদি কাটি, 4 1 4, 4 5 20, 4 4 16, আর এটা যদি 4 দিয়ে কাটি তাহলে হবে 4 5 20, 4 5 20। এবার মনে করো 11 দিয়ে কাটছি, 5 11 55, আর এটা হচ্ছে 11 1 11, 4 11 44। তাহলে আমি পেলাম 14/5, সম্ভবত ডেসিমিটারে পেলাম। তো যদি আমার বের করতে বলা হয়েছিল যে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং গুঁড়িটির উচ্চতা কত, তাহলে লিখবো অতএব, অতএব গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য সমান, দেখো ব্যাস হচ্ছে দ্বিগুণ হবে, তাহলে 2 দিয়ে গুণ হবে, তার মানে হচ্ছে 28/5, এটা হচ্ছে ডেসিমিটার। তার মানে হচ্ছে তুমি যদি সেন্টিমিটারে করতে চাও, তাহলে ডেসি সেন্টি, তাহলে 10 দিয়ে গুণ করব, গুণ করলে 5 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, তাহলে 56 সেন্টিমিটার। আচ্ছা, ডেসিমিটারে থাকলে 5.6 ডেসিমিটার হবে, যে কোনো একটাতে রাখলেই হবে। এবং আচ্ছা না, এবং না, লিখবো 1 নম্বর সমীকরণে, 1 নম্বরে আর সমান কত বসাবো, 14/5 বসিয়ে, এটা বসালে আমরা এই এইচ এর মানটা পেয়ে যাবো। সরি, আচ্ছা, তাহলে পাই আর এইচ এটা সমান আমার ওখানে আছে 220। তাহলে এখানে পাই এর জায়গায় 22/7, আর এর জায়গায় 14/5 ইন্টু এইচ, এটা সমান হচ্ছে 220। এখানে লিখবে পাই সমান 22/7, এটা বসানো হয়েছে। তাহলে একটু কাটাকাটি করলে কি হবে, 7 2 14, তাহলে এইচ সমান হবে 220 গুণ 5, আর নিচে আসবে 22 গুণ 2। কাটাকাটি করছি, 22 1 22, 2 5 10, তাহলে এটা হচ্ছে 25। তাহলে লিখবো অতএব গুঁড়িটির দৈর্ঘ্য, অতএব গুঁড়িটির দৈর্ঘ্য এটা হচ্ছে 25 ডেসিমিটার। আমি এখানে ব্যাসের দৈর্ঘ্য লিখেছি 56 সেন্টিমিটার। যদি মনে করো তুমি সেন্টিমিটারে না করতে চাও, তাহলে এখানে করতে পারতে, ওই ভাগ করে দেখবে 5 5 25, 5.6 ডেসিমিটার হবে, যে কোনো একটা অ্যান্সার রাখলেই হবে। যাই হোক, এরপর আজকে শেষ করব এই প্রশ্নটা দিয়ে। বলেছে 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপ
এর বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে লোহার পাইপটা আছে এর মাঝখানে ফাঁপা রয়েছে, এর মাঝখানে হলো তোমার ফাঁপা আছে। তাহলে আমরা ফাঁপা পাইপের ক্ষেত্রে আমরা প্রথম দিনের থিওরিতে আলোচনা করে এসেছিলাম। তো এর বহির্ব্যাসের দৈর্ঘ্য 30। তাহলে বহির্ব্যাসার্ধ বের করে নেব, আমি সেটা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করছি। তাহলে লিখব যে পাইপটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর সমান 30/2 সমান 15 সেন্টিমিটার। এবার অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, লিখব পাইপটির অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর সমান 26/2 সমান 23, এই 13 সেন্টিমিটার। আচ্ছা, বলা আছে পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, প্রতি বর্গ ডেসিমিটার, তার মানে আমার এগুলো সেন্টিমিটারে রাখলে চলবে না, এগুলো সব ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 15 সেন্টিমিটার, একে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 1.5 ডেসিমিটার। ঠিক এখানেও তাই, 1.3 ডেসিমিটার। আচ্ছা, এবার লিখব পাইপটির দৈর্ঘ্য, পাইপটির দৈর্ঘ্য সেটা আমি এইচ ধরছি, এইচ সমান এখানে আছে 14.7 মিটার। তো একে ডেসিমিটারে নিয়ে গেলে আমার 147 ডেসিমিটার হবে, মানে 10 দিয়ে গুণ হবে আর কি। তাহলে তোমাকে বলা হয়েছে যে পাইপটি সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল লিখব, অতএব পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল। খেয়াল করো, আমরা থিওরিতে আলোচনা করেছিলাম আমাদের সমগ্রতল মানে ভেতরে একটা তল বাইরে আর একটা তল। তাহলে 2 পাই আমাদের ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা 2 পাই আর এইচ। তাহলে এটা হবে মানে 2 পাই ক্যাপিটাল আর এইচ প্লাস 2 পাই স্মল আর এইচ, কারণ ভেতরেও পার্শ্বতল আছে বাইরেও রয়েছে, আর উপর নিচে যে তলগুলো রয়েছে তাই আমি 2 দিয়ে গুণ করে দেব। 2 পাই যেহেতু এগুলো বৃত্তাকার, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আশা করছি বোঝা গেছে। তো এইটাই হচ্ছে এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এত বর্গ ডেসিমিটার। তো এইখান থেকে 2 পাই মনে করো আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে আর প্লাস আর ইন্টু এইচ, আর এখানে থাকবে শুধুমাত্র আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমি কি করছি, 2 পাই, তাহলে এখান থেকে আমার এটা একটা সূত্রে ভেঙে দেবো, তাহলে আর প্লাস আর, আর মাইনাস আর, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে ভেঙেছি। তো এখান থেকে না ভেঙে ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিলেও হতো, আমার মনে হচ্ছে যে এই ভেঙে কমন টমন নিলে মনে হয় একটু ছোট হতে পারে। তাহলে এইচ প্লাস এখানে থাকবে আর মাইনাস আর এত। এইবার মানগুলো বসাবো, তাহলে পাইয়ের জায়গায় বসাবো 22/7, আর হচ্ছে 1.5 প্লাস 1.3, এইচ হচ্ছে আমার 147 প্লাস 1.5 বিয়োগ 1.3। তাহলে এইখানে আসবে 2 গুণ 22 নিচে 7, আর এটা হচ্ছে যোগ করলে হবে 2.8, আর এখানে 147, আর এর থেকে এটা বিয়োগ করলে 0.2, তার মানে 147.2 এত ঘন ডেসিমিটার। এবার একটু কাটাকাটি করে নিই, কাটাকাটি করলে এটা হবে 0.4। এবার আমার গুণ করতে হবে, তাহলে পাচ্ছি 44
ইন্টু 0.4 তার সঙ্গে গুণ হচ্ছে 147.2, তাহলে পাবো 2590.72 ঘন ডেসিমিটার। আমরা এটা সরি, এখানে ঘন ডেসিমিটার না, বর্গ ডেসিমিটার ঠিকই লিখেছিলাম। তাহলে এটা হচ্ছে, যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল, তাই এটা বর্গ ডেসিমিটার। এবার তোমাকে বলেছে যে আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে প্রতি বর্গ ডেসিমিটারে 2 টাকা 25 পয়সা হিসাবে। তাহলে লিখবো আলকাতরা দিতে খরচ, আলকাতরা দিতে খরচ হবে কত আমার প্রতি বর্গ ডেসিমিটারে 2 টাকা 25 পয়সা। তার মানে 2 টাকা 25 পয়সা দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে 2 টাকা 25 পয়সা দিয়ে যদি গুণ করি আমি পাবো 5829 টাকা 12 পয়সা। এই গুণগুলো করা ঝামেলা, নিজেদের একটু ধৈর্য ধরে করতে হবে। আজ এই পর্যন্ত থাকলো।